হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এজেড একাডেমি। আজকের ক্লাস 10 চ্যাপ্টার 7 চলতড়িৎ পড়া হবে। তো চ্যাপ্টার 7-এর প্রথমে আমি বলবো তড়িৎ আধান কাকে বলে। তড়িৎ আধান বা চার্জ কাকে বলে? তড়িৎ আধান আমরা জানি কোনো একটা পরমাণুর কি দিয়ে তৈরি, তিনটে কণা দিয়ে তৈরি। একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে ইলেকট্রন। ধরলাম একটা পরমাণু আছে, তাহলে পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা পরমাণুর কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, প্রোটনকে পি দিয়ে লিখছি, আর নিউট্রন থাকে এন দিয়ে লিখছি। নিউক্লিয়াসের বাইরের দিকে চারিদিকে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনকে ই দিয়ে দিচ্ছি, সব কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। নিউট্রন এনটা কি? নিস্তড়িৎ। এটা আমরা জানি, এনটা নিস্তড়িৎ মানে হচ্ছে এর কোনো আধান নেই। পিটা কি? প্রোটনটা কি? প্রোটনটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত কণা। ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক আধানযুক্ত কণা। তাহলে এই যে প্রোটন আর ইলেকট্রন দুটো হচ্ছে বিপরীত আধানযুক্ত দুটো কণা। তাহলে প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আবার প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে। তো এই যে বিভিন্ন ধরনের কণাগুলো, যে প্রোটন ইলেকট্রন, এগুলো যে আকর্ষণ বা বিকর্ষণ বলগুলো, এই যে পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে। তড়িৎ বল মানে হচ্ছে এই যে প্রোটন ইলেকট্রনকে যে আকর্ষণ করে, মানে হচ্ছে একটা বল দিয়ে আকর্ষণ করে। এই যে বলটা, আকর্ষণ বলটা কেন আসবে? কণাগুলোর যে ধর্মের জন্য এই আকর্ষণ বলটা ক্রিয়া করছে, এই তড়িৎ বলটা, এই আকর্ষণ বলটাকে বা বিকর্ষণ বলটাকে বলবো তড়িৎ বল। পদার্থের যে ধর্মের জন্য এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করছে তাকেই বলবো তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধান বা চার্জ কি জিনিস সেটা বোঝা হলো। এবার তড়িৎ আধানের কিছু বৈশিষ্ট্য বলি। আমি প্রথমে বলি তড়িৎ আধানের বৈশিষ্ট্য। তো তড়িৎ আধানের লিখি, তড়িৎ আধানের বৈশিষ্ট্য। তড়িৎ আধানের বৈশিষ্ট্য কি বলবো? প্রথমে বলবো তড়িৎ আধানের মৌলিক সূত্র। আমি শুধু লিখছি মৌলিক সূত্র। তড়িৎ আধানের মৌলিক সূত্রটা কি? তড়িৎ আধানের মৌলিক সূত্র হচ্ছে সমধর্মী চার্জ, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। মানে দুটো পজিটিভ আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আমি শুধু এতটুকু লিখলাম। আর বিপরীত ধর্মী আধান কি করবে? একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। সমধর্মী আধান পরস্পর বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ আধানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য, যেটা হচ্ছে মৌলিক সূত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য আমি পাচ্ছি তড়িৎ আধানের কোয়ান্টায়ন। তড়িৎ আধানের কোয়ান্টায়ন কি জিনিস? কোয়ান্টায়ন এই কথাটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। একটা ঝুড়ি আছে, একটা ঝুড়ির মধ্যে কিছু ফল রাখা আছে, ধরে নাও কিছু আম রাখা আছে। তাহলে এই আমগুলোকে আমি কিভাবে গুনবো? 1 2 3 4 5 6 7 8 9 এই করে গুনবো, 1 যোগ 1 যোগ 1 এই করে গুনবো।
কখনোই আমি আমের সংখ্যাটাকে এরকম ভাবে বলতে পারি না যে এখানে 9.5টা আম আছে, 9.5টা আম আছে, এটা কি বলতে পারি? এটা কখনোই বলতে পারি না। হয় 9টা আম আছে, নয় 10টা আম আছে, তাহলে যে কোনো একটা বলতে পারি, 9.5টা তো বলতে পারি না। তার মানে আমের সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যায় হয়, কখনোই ভগ্নাংশ হয় না। তাহলে কোয়ান্টায়ন মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি দুটো বা তার বেশি আধান থাকে কোনো একটা আহিত বস্তুর মধ্যে, একের বেশি আধান থাকতে পারে। যেমন আমি একটু আগেই বললাম নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, একের বেশি প্রোটন থাকতে পারে। ধরে নিলাম কোনো একটা নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে, 5টা প্রোটন আছে, কখনোই হয় না 5.5টা প্রোটন আছে, 5.5টা প্রোটন হয় না, 5টা প্রোটন হয়। বাইরের দিকে ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে 5টা ইলেকট্রন, 5টা প্রোটন থাকলে 5টা ইলেকট্রন থাকে। ধরে নিলাম 6টা ইলেকট্রন আছে, কিন্তু কখনোই 6.5টা ইলেকট্রন এটা হয় না, সবসময় পূর্ণ সংখ্যায় হয়। তাহলে তড়িৎ আধানের কোয়ান্টায়ন মানে হচ্ছে কি কিউ, এটাকে আমি লিখবো প্লাস মাইনাস এন ই। ইটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান, এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এই করতে করতে চলে। তাহলে কোনো আহিত বস্তুর মধ্যে মোট আধান, এটা আমি বলবো কোনো আহিত বস্তুর, আহিত বস্তু মানে কি যে বস্তুটার মধ্যে আধান আছে, কোনো আহিত বস্তুর মোট আধান, মোট আধান কত হবে? কিউ ইকুয়াল টু প্লাস। এবার ধরেন না যে একটা বস্তু আছে, এই যে এখানে 5টা প্রোটন আছে, এই যে এই বস্তুটাতে 5টা প্রোটন আছে, তাহলে এন এর মান কত? এখানটাতে 5, তাহলে কিউ ইকুয়াল টু কত? 5e। 5টা প্রোটন, প্রোটন কি পজিটিভ না নেগেটিভ? প্রোটন পজিটিভ, তাহলে এখানে হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে এই বস্তুটার মধ্যে আধান কত আছে? প্লাস 5e। বোঝা গেল? যদি কোনো একটা বস্তু এরকম হয় যেখানে হচ্ছে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে 7টা ইলেকট্রন আছে, তাহলে এখানে এন কত? 7, তাহলে কিউ ইকুয়াল টু আমি কি লিখবো? 7 লিখলাম, ই লিখলাম, ই আছে কি লিখলাম, ইলেকট্রন মাইনাসটা প্লাস, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ, সামনে মাইনাস লিখলাম, তাহলে এই বস্তুটার মধ্যে টোটাল আধান কত আছে? -7। এটা হচ্ছে তড়িৎ আধানের কোয়ান্টায়ন হয়ে গেল। এবার বলবো থার্ড পয়েন্ট হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় মতবাদ। থার্ড পয়েন্ট বলবো তড়িতের ইলেকট্রনীয় মতবাদ। তড়িতের ইলেকট্রনীয় মতবাদটা কি? প্রথমে এখানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনীয় মতবাদ মানে হচ্ছে ইলেকট্রন সম্পর্কিত কোনো মতবাদ। কোনো একটা পদার্থের মধ্যে, যেমন আমি হাইড্রোজেন ধরি বা হিলিয়াম ধরি বা অক্সিজেন ধরি, নাইট্রোজেন ধরি, আয়রন ধরি, যা কিছু ধরি না কেন, প্রত্যেকটার মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন থাকবে। যেমন আমি ধরলাম অক্সিজেন, অক্সিজেন ধরলাম, হ্যাঁ, তাহলে এটা অক্সিজেনের নিউক্লিয়াস ধরি, অক্সিজেনের এটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে। অক্সিজেনের কটা প্রোটন থাকে? 8টা প্রোটন থাকে, 8টা পি, 8টা নিউট্রন থাকে, 8টা প্রোটন 8টা নিউট্রন। 8টা প্রোটন মানে কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, বাকি 6টা ইলেকট্রন। এটা কিভাবে হয় সেটা হচ্ছে আমি আগে দেখেছি। যাই হোক, তো এই যে অক্সিজেন পরমাণুটা 8টা ইলেকট্রন ওর থাকলে ও সুস্থিত, ওর কোনো ঝামেলা নেই, ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই। এখন একটা ইলেকট্রন যদি বাইরে চলে যায়, মানে এ কক্ষপথ থেকে যদি বাইরে বেরিয়ে যায়, তখন এই যে পরমাণুটা, এই যে অক্সিজেন পরমাণুটা, এই অক্সিজেন পরমাণুটা কি হবে? একটা ইলেকট্রন বাইরে চলে গেল মানে কি একটা ইলেকট্রন খিদা থাকলো, তার মানে প্রোটন এখানে তখন 8টাই প্রোটন আছে, 8টাই প্রোটন আছে, ইলেকট্রন কটা হলো? 7টা,
7টা ইলেকট্রন হলো। তাহলে +8 আছে এখানে চার্জ, 8টা প্রোটন, একটা প্রোটনের আধান আর একটা ইলেকট্রনের আধান সমান, তাহলে প্রোটনের আধান যেহেতু প্লাস পজিটিভ, তাহলে +8 আছে, আর 7টা ইলেকট্রন মানে কি -7 আছে। তাহলে টোটাল কত হলো এই দুটো যোগ করে +1। তার মানে এই অক্সিজেন পরমাণুটা তখন একটা পজিটিভ আয়নে পরিণত হলো। তার মানে তখন আমি অক্সিজেনকে লিখবো O+1 বা শুধু O+ বা O শুধু প্লাস লিখলেও হবে। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, আরেকটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে প্রোটন কটা আছে? প্রোটন তো ভেতর থেকে বেরোচ্ছে না, প্রোটন 8টাই আছে, +8। ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন দুটো বেরিয়ে গেছে, তার মানে ইলেকট্রন আছে 6টা, তার মানে এখানটা তো 6টা ইলেকট্রন আছে। তার মানে ওখানে যদি ইলেকট্রন 6টা থাকে তাহলে চার্জ কত? -6। এবার হচ্ছে +8 আর -6 যদি আমি দুটো যোগ বিয়োগ করি তাহলে কত হবে? +2। তখন আমি অক্সিজেন পরমাণুকে কিভাবে লিখবো? অক্সিজেন +2, বা এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি অক্সিজেন 2+। অনুরূপ ভাবে যদি এরকম হয় যে এখানে 8টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বাইরে থেকে ভেতরে ঢুকলো, একটা ইলেকট্রন বাইরে থেকে ভেতরে ঢুকলো, তাহলে এখন প্রোটন কটা হলো? প্রোটন তো 8টাই ছিল, প্রোটন 8টাই থাকলো। ইলেকট্রন কটা হলো? আগে 8টা ছিল, একটা ভেতরে ঢুকলো, তার মানে ইলেকট্রন হলো 9টা ইলেকট্রন হলো। তাহলে 8টা প্রোটনের চার্জ কত? 8টা প্রোটনের আধান কত? +8। 9টা ইলেকট্রনের আধান কত? -9। তাহলে এই দুটো যোগ করে হলো -1। তাহলে এখন এই পরমাণুটা, অক্সিজেন পরমাণুটা হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল, মানে একটা ঋণাত্মক আধান ওর মধ্যে এক্সট্রা আছে। তখন আমি এটাকে লিখবো O-1 বা O-। যদি এরকম হয় দুটো ইলেকট্রন, আরো একটা ইলেকট্রন ভেতরে ঢুকলো, আরো একটা ইলেকট্রন ভেতরে ঢুকলো, এটাকে আমি একটু মিটিয়ে দিই। আরো একটা ইলেকট্রন যদি ভেতরে ঢুকে, তাহলে এখন প্রোটন কটা হলো? প্রোটন 8টাই প্রোটন ছিল। ইলেকট্রন কটা হলো? 8টা ছিল ইলেকট্রন, আরো দুটো অ্যাড হলো, তাহলে হলো 10টা ইলেকট্রন হলো। তাহলে প্রোটন 8টা প্রোটন যদি থাকে তাহলে এটা +8, 10টা ইলেকট্রন যদি হয় তাহলে এটা -10 চার্জ। এই দুটো যদি যোগ করি তাহলে কত থাকে? -2। এখন এই অক্সিজেন পরমাণুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আছে, কিন্তু কটা ঋণাত্মক আধান বেশি আছে? দুটো ঋণাত্মক আধান বেশি আছে। যখন -2, দুটো ঋণাত্মক আধান বেশি আছে, তখন এই অক্সিজেন পরমাণুটাকে আমি লিখবো O-2 বা O ডাবল মাইনাস। তো O-2টাই সচরাচর আমরা লিখি। এটা হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় মতবাদ হয়ে গেল। এবার আসি 4 নম্বর পয়েন্টে। তড়িৎ আধানের কোয়ান্টায়ন থেকেই বুঝলাম। 4 নম্বর পয়েন্টে আসি, আমি এটা মিটিয়ে দিই, আশা করি এটা বুঝা হয়ে গেছে। 4 নম্বর পয়েন্টে আসি যে আধান যেটা আছে, এই যে তড়িৎ আধান, আধান হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, তাকে বলে স্কেলার রাশি। তাহলে আধান হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কেন? কোনো একটা সংস্থার মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে মোট আধান সবসময় বীজগাণিতিক যোগফল করি করব। যেরকম ভাবে আমি আমের উদাহরণটা দিলাম, সেম একই রকম ভাবে আধানের উদাহরণটাও থাকে। এখানে ধরলাম এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, তাহলে টোটাল কটা আধান আছে? 7টা। তাহলে এখানে ধরলাম Q1, এটা এই আধানটা Q2, এই আধানটা Q3, এই আধানটা Q4, এটা Q5, এই করে করে আছে। তাহলে এই সংস্থার মোট আধান কত? মোট আধানকে যদি আমি Q দিয়ে লিখি, Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস এই করতে করতে শুধু যোগফলগুলো হবে, আধানের কোনো দিক নেই, তার মানে আধান একটা স্কেলার রাশি। তাহলে এগুলোই হচ্ছে তড়িৎ আধানের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি বললাম? তড়িৎ আধানের যে মৌলিক সূত্র, সমধর্মী আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। দুটো পজিটিভ আধান বা দুটো ধনাত্মক আধান বা দুটো ঋণাত্মক আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, আর একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আধান, বিপরীত ধর্মী আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে।
2 নম্বর হচ্ছে তড়িৎ আধানের কোয়ান্টায়ন, কোন আহিত বস্তুর মোট আধান হবে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। 3 নম্বর হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় মতবাদ। আমি বললাম যে যদি কোনো ইলেকট্রন বর্জন করে তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। 4 নম্বর আমি বললাম আধান হচ্ছে স্কেলার রাশি, মানে হচ্ছে কোনো একটা সংস্থার মোট আধান হচ্ছে বীজগাণিতিক নিয়মে যোগ করা হয়, যেহেতু আধানের কোনো দিক নেই। ঠিক আছে, এরপরে আমি বলবো কুলম্বের সূত্র। আধান নিয়ে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, কুলম্বস ল বা কুলম্বের সূত্রটা কি? আমি একটু আগে দেখলাম মৌলিক সূত্রে দুটো সমধর্মী আধান পরস্পর পরস্পর বিকর্ষণ করে, আর দুটো বিপরীত ধর্মী আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা বা এই যে বিকর্ষণ বলটা কত জোরে আকর্ষণ করবে বা কত জোরে বিকর্ষণ করবে, এই বলটা আমি পাবো কুলম্বের সূত্র থেকে। কুলম্ব প্রথম এই বলটা নির্ণয় করেছিল। তাহলে কুলম্বের সূত্র বলার আগে প্রথমে আমি ধরে নিই যে দুটো আধান আছে। একটা আধান Q1 এখানে আছে, আরেকটা আধান আছে এখানে Q2। দুটো আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। দুটো আধান আছে, একটা Q1 একটা Q2, পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে কুলম্ব বলল কি, এই যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এফ ধরে নিলাম, আকর্ষণ বা বিকর্ষণ বল মানে দুটি আধানের মধ্যে বল, সেটা আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, নির্ভর করবে কার উপরে। যদি দুটো আধানই প্লাস আধান হয়, যদি এটাও প্লাস Q1 হয় এটাও যদি প্লাস Q2 হয় তাহলে কি বিকর্ষণ বল, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আকর্ষণ বল। আমি নর্মালি বলছি, জেনারেল, যে দুটো আধানের মধ্যে বল কত হবে, এটা সমানুপাতিক বলছে Q1 গুণ Q2, দুটো আধানের গুণফলের সমানুপাতিক যখন আর ধ্রুবক থাকে। আবার এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F সমানুপাতিক হয় 1/r², মানে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দুটো আধানের মাঝখানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 ও Q2 ধ্রুবক। আচ্ছা, তাহলে এবার আমি দেখি যে এখানে আর ধ্রুবক নিলাম, এখানে Q1 ও Q2 ধ্রুবক নিলাম কেন? দুটো আধান আছে, এটা Q2 এটা Q1, দুটো আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটোকে যদি আমি দূরে ধরে নিলাম, এটা পজিটিভ এটাও পজিটিভ, দুটোই ঋণাত্মক আছে, এটা ধনাত্মক আছে এটাও ধনাত্মক আছে, এটা Q1 এটা Q2। তাহলে আধান দুটোকে যদি আমি দূরে সরাই তাহলে কি হবে? এদের আকর্ষণ এদের বিকর্ষণ বল যেহেতু দুটোই একই, তাহলে এদের বিকর্ষণ বল কমবে না বাড়বে? অবভিয়াসলি কম। দূরে যাচ্ছে বিকর্ষণ বল কমবে, আরো দূরে গেলে আরো বিকর্ষণ বল কমবে। কেন? প্রপোর্শনাল টু 1/r²। আর যখন এই দুটো আধান দুটো যদি এখানে এই বস্তুটার মধ্যে যত বেশি আধান থাকবে, এই বস্তুটার মধ্যে যত বেশি আধান থাকবে, এদের বিকর্ষণ বল তত বেশি হবে, তত গায়ে শক্তি বেশি। তো প্রত্যেকের যত বেশি আধান তত বেশি, তাহলে তত বেশি বিকর্ষণ বল। তাহলে এটা আমি কোথা থেকে পেলাম? এটা হচ্ছে দুটোর আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র বলছে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হলো দুটো আধানের গুণফলের সমানুপাতিক আর দুটো আধানের মাঝখানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে আমি একত্রে কিভাবে লিখতে পারি? F সমানুপাতিক Q1 Q2 ভাগ r²। এই দুটোকে আমি একত্রে লিখতে পারি এরকম ভাবে। সমানুপাতিক চিহ্নটাকে যদি ওঠাতে হয় তাহলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয় দুদিকটাকে সমান করার জন্য। তাহলে সেটাকে আমি কি লিখবো? F
সমান সমানুপাতিক ধ্রুবকটাকে আমি কে ড্যাশ দিলাম, কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের কুলম্বের সূত্র, এটাই হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা লিখে নিই, এটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার আমি জানি একক মাপার দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি। কি পদ্ধতি? একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে এর মান কত আর এসআই পদ্ধতিতে এর মান কত, এই দুটো আমি এখন বের করব। সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটাকে, এই সমানুপাতিক ধ্রুবকটাকে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার লেখা, জাস্ট সিম্পলি কে ড্যাশের বদলে কে লিখেছি। বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে কে এর মান হয় 1। এই যে এই কেটার মান হবে 1 বায়ু বা শূন্য মাধ্যমে। তখন এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি? F ইকুয়াল টু বায়ু মাধ্যমে কে এর মান তো 1, তার মানে F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে F ইকুয়াল টু হয় 1 বাই 4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। কে ড্যাশের মান হয় 1 বাই 4 পাই এপসাইলন, যেখানে এপসাইলনটা হলো তড়িৎ ভেদ্যতা। যে মাধ্যমে রাখা আছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এখানে একটি মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে রাখা আছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। যদি বায়ু বা শূন্য মাধ্যমে হয়, বায়ু বা শূন্য মাধ্যমে যদি হয়, তাহলে এপসাইলনের মান কি হবে? এপসাইলন 0 হবে। বায়ু বা শূন্য মাধ্যমে এপসাইলন মান হয় এপসাইলন 0। তখন আমি এই সমীকরণ থেকে কি লিখতে পারি? বায়ু বা শূন্য মাধ্যমে এপসাইলন মান যেহেতু এপসাইলন 0, F সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 ভাগ আর স্কোয়ার। বোঝা গেল? দুটো জিনিস হয়ে গেল। এবার আমি কুলম্বের সূত্র আমার বলা হয়ে গেল। কুলম্বের সূত্রের সিজিএস এককটা আমি বললাম। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে বলের মান কত হয়, এসআই পদ্ধতিতে বলের মান কত হয় পেলাম, এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে বলের মান কত হয় পেলাম। এই সমীকরণটাকে আমি একটু ভালো করে দেখব, এই সমীকরণটাকে আমি একটু ভালো করে দেখব। এটা লাগবে, এটা থাক। প্রথমে দেখলাম এই যে এখানটাতে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে আমি লিখছি, যে লিখলাম না পুরোটা, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F ইকুয়াল টু কত? 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই এপসাইলন 0 এর মান কত, এর মান কত, এর একক কত, এটা আমি এবার বের করব। এপসাইলন 0 এর মান কত আর একক কত। তাহলে এপসাইলন 0 এর মান, এই সমীকরণ থেকে এপসাইলন 0টাকে আমি বাঁ দিকে নিয়ে গেলাম, এটাকে বলবো এপসাইলন 0। এপসাইলন 0 মানে হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন 0টাকে আমি বাঁ দিকে নিয়ে গেলাম। এটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে কি লিখবো? এপসাইলন 0 সমান, এদিকে কি থাকবে? 1 বাই 4 পাই থাকলো Q1 Q2 বাই আর স্কোয়ার থাকলো। এপসাইলন 0টাকে এদিকে নিয়ে গেছি আর এফটাকে এদিকে নিয়ে আসলো, থাকলো 1 বাই এফ। বোঝা গেল কি বললাম? এবার এপসাইলন 0 এর একক যদি আমি বের করতে চাই, এপসাইলন 0 এর একক কি হবে? এপসাইলন 0 এর একক হচ্ছে
যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশির একক 1/4 পাই। এটা কি 1/4 পাই হচ্ছে একটা সংখ্যা মাত্র, 4 একটা সংখ্যা, পায়ের একটা মান আছে, এই দুটোই একটা সংখ্যা মাত্র। তাহলে এই সংখ্যাটার কোনো একক নেই, কোনো সংখ্যার কিন্তু একক হয় না। Q1 Q2, Q মানে Q1 এর একক, Q1 এর একক আছে, আধানের একক আছে। Q2 এর একক R স্কয়ার এর একক গুণ F এর একক। বুঝলাম কি বললাম? তাহলে এপসাইলন জিরোর একক মানে হচ্ছে এই সবগুলোর একক। কিউ হচ্ছে আধান, আধানের এসআই একক কত, আমি এসআই একক বের করছি এসআই পদ্ধতিতে। যেহেতু এপসাইলন জিরোটা এসেছে এসআই পদ্ধতিতে, তার মানে এপসাইলন জিরোর এককটাও হবে এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে একক কত হবে? Q1 এর একক কত হবে? Q1 মানে দুটো আধান ছিল, একটা Q1 একটা Q2, দুটোর মধ্যে দূরত্ব ছিল আর। Q1 মানে হচ্ছে আধান, আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব। Q2 একটা আধান, সেই আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব। আর স্কয়ার, আর মানে কি দূরত্ব, দূরত্বের একক এসআই পদ্ধতিতে কত হয়? মিটার। যেহেতু আর স্কয়ার আছে তার মানে মিটার স্কয়ার গুণ এফ মানে কি? এফটা মানে হচ্ছে বল, আকর্ষণ বা বিকর্ষণ বল। বলের একক কি হয় এসআই পদ্ধতিতে? নিউটন। তাহলে এটা হচ্ছে নিউটন। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? কুলম্ব স্কয়ার, মিটার স্কয়ারটা উপরে চলে গেল তার মানে -2 হয়ে যাবে, নিউটনটা নিচে ছিল উপরে চলে গেল তারও হয়ে যাবে নিউটন ইনভার্স। তাহলে এটা হলো এপসাইলন জিরো এর একক হলো এটা। এবার এপসাইলন জিরোর মান কত? এপসাইলন জিরোর একটা মান বের করে রাখা আছে। এপসাইলন জিরো এর মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হচ্ছে মান। তাহলে এপসাইলন জিরোর এককটা আছে, মানের পরে এককটা বসিয়ে দেবো। কি হবে এককটা? কুলম্ব স্কয়ার মিটার ইনভার্স টু নিউটন ইনভার্স। তাহলে এপসাইলন জিরোর একক পেয়ে গেলাম, এপসাইলন জিরোর মান পেয়ে গেলাম। তাহলে আমি এখানে দেখলাম কুলম্বের সূত্র দেখলাম, কুলম্বের সূত্রের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল দেখলাম, কুলম্বের সূত্রের সিজিএস বা এসআই পদ্ধতিতে মানগুলো দেখলাম, বলের সমানুপাতিক ধ্রুবকের মান কত হয়। এই সমানুপাতিক ধ্রুবক থেকে এপসাইলন জিরো যেটা আছে, এই এপসাইলন জিরোর একক দেখলাম, এপসাইলন জিরোর মান দেখলাম। এবার আরেকটা ছোট্ট জিনিস অ্যাডভান্স লেভেলের জন্য একটু বলে দিই যে এপসাইলন জিরোর মাত্রা কত হয়। এপসাইলন জিরো এর মাত্রা কত হয়? এপসাইলন জিরোর মাত্রা কি? এই সমীকরণ থেকেই দেখব। যখন একক বের করেছিলাম প্রত্যেকটার একক, যখন মাত্রা বের করব এপসাইলন জিরোর মাত্রা মানে সবগুলোর মাত্রা হবে Q1 এর মাত্রা গুণ Q2 এর মাত্রা আর স্কয়ার এর মাত্রা গুণ এফ এর মাত্রা। যখন একক বের করেছিলাম সবগুলোর একক, যখন মাত্রা বের করবো সবগুলোর মাত্রা। যেহেতু 1/4 পাই এটা একটা সংখ্যা, সংখ্যার কোনো মাত্রা হয় না, না একক হয় না কোনো মাত্রা হয়। এপসাইলন জিরোর মাত্রা তাহলে কি হবে? Q1 আধান, আধানের মাত্রা কত হয়? Q1 আধানের মাত্রা হয় I গুণ টি, আধানের মাত্রা কিউ এর মাত্রা হয় I গুণ টি। এটাই আজকের লেকচারের হয়তো শেষের দিকে আমি এটা বলে দেবো যে আধানের মাত্রা এটা কিভাবে হয়। তাহলে Q1 I গুণ টি, Q1 এর মাত্রা, আধানের মাত্রা। Q2 একটা আধান, আধানের মাত্রা IT, তার মানে এখানটাতে হলো IT। আর স্কয়ার দূরত্ব, দূরত্বের মাত্রা কি হয়? দূরত্বের মাত্রা হয় L, যেহেতু আর স্কয়ার আছে মানে L স্কয়ার। বল, বলের মাত্রা কি আমরা জানি? mL/10⁻²। তাহলে সবগুলোকে যদি আমি একসাথে করি তাহলে কি পাবো? এখানে আছে I, এখানে আছে I স্কয়ার, আর কোথাও I নাই, তার মানে I স্কয়ার বসিয়ে দিলাম। এখানে আছে T, এখানে আছে T, মানে উপরে হলো T স্কয়ার, নিচে আছে -2 T⁻²। এটা যদি উপরে যায় তার মানে এটা T স্কয়ার হবে, আর এখানে T এখানে T, মানে T⁻⁴ হলো। L আর কোথাও নেই, উপরে নেই, L স্কয়ার আর এখানে L, তার মানে নিচে কত হলো? L3। এই L3টা যখন উপরে যাবে তাহলে কি হবে? L-3। আর M আছে, M ইনভার্স, যেহেতু M আর কোথাও নেই M ইনভার্স, তাহলে এপসাইলন জিরোর মাত্রা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্র সম্বন্ধীয় যাবতীয় সব তথ্য আমি পেয়ে গেলাম।
এবার আধান যে আমি বললাম যে Q1 এর একক যে আধান কুলম্ব আমি বললাম, আধানের এককটা সম্বন্ধে এবার আমি জানবো। ঠিক আছে, আধানের সংজ্ঞা হলো আধান, দুটো আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কত হয় সেটা জানলাম। এবার হচ্ছে আধানের একক সম্বন্ধে আমি জানবো। আধানের একক, আধানের একক সমূহ, আধানের একক সমূহ। আধানের একক কত হয় আমি প্রথমে সিজিএস পদ্ধতিতে বলবো আধানের একক কত হয়, আর এসআই পদ্ধতিতে বলবো আধানের একক কত হয়। আচ্ছা, প্রথমে আমি লিখি যে কুলম্বের সূত্রটা কি ছিল। দুটো আধান এখানে নিয়েছিলাম Q1, এখানে নিলাম Q2, দুটোর মধ্যে দূরত্ব r যদি হয় তার মানে কুলম্বের সূত্রটা কি ছিল, F ইকুয়াল টু k ড্যাশ Q1 Q2 বাই r স্কয়ার। এক্ষুনি দেখলাম। সিজিএস পদ্ধতিতে আমি কি লিখেছিলাম, F ইকুয়াল টু k ড্যাশ এর মান k লিখেছিলাম Q1 Q2 বাই r স্কয়ার। যদি বায়ু বা শূন্য মাধ্যমে আমি কি লিখলাম, বায়ু বা শূন্য মাধ্যমে k এর মান 1 লিখলাম, তখন বায়ু বা শূন্য মাধ্যমে F কত হয়, Q1 Q2 বাই r স্কয়ার। এটা আমি পেয়েছি বায়ু বা শূন্য মাধ্যমে। এসআই পদ্ধতিতেও k ড্যাশ এর মান হচ্ছিল 1 বাই এপসাইলন 0। আমি একেবারে লিখি বায়ু বা শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কত হয়, F ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 Q2 ভাগ r স্কয়ার। ঠিক আছে, তাহলে F ইকুয়াল টু, এটা হলো এসআই সিজিএস পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতিতে। এবার সিজিএস পদ্ধতিতে যদি এরকম হয় Q1 টাকেও Q নিচ্ছি, Q2 টাকেও Q নিচ্ছি, মানে দুটো আধান একই আধান আছে, সম পরিমাণ আধান আছে। এখানেও Q1 আর Q2 তো আলাদা আলাদা, দুটো তো আলাদা, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে Q1 টাও Q, Q2 টাও Q, আর R টাকে নিলাম 1 সেন্টিমিটার। কি বললাম, দুটো একই আধান নিলাম, দুটোকে Q দ্বারা প্রকাশ করলাম, আর এই দুটোর মাঝখানের দূরত্ব নিলাম 1 সেন্টিমিটার, মানে দুটো Q আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে আছে। তার মানে আমি লিখলাম Q1 সমান Q2 সমান Q ধরি, এবং R সমান 1 সেন্টিমিটার যদি ধরে নিই, আর কি ধরলাম, F সমান 1 ডাইন ধরলাম। যেহেতু সিজিএস পদ্ধতিতে, সবগুলো সিজিএস পদ্ধতিতে নিলাম, তাহলে এই যে এই তিনটা, এই সমীকরণটাতে যদি আমি বসাই তাহলে কি পাবো, 1, F এর মান 1 বসালাম, Q1 এর মান Q, Q2 এর মান Q, আর R স্কয়ার এর মান 1। তাহলে এখান থেকে আমি পাবো Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। Q equal to plus minus 1 ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে দুটো বিন্দু আধান, দুটো সমপরিমাণ বিন্দু আধান, কি হচ্ছে এটা, দুটো সমপরিমাণ বিন্দু আধান, একটা Q1 সরি একটা দুটো সমপরিমাণ, এটাও Q এটাও Q, পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে আছে। দুটো বিন্দু, দুটো সমপরিমাণ বিন্দু আধান যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে এবং এদের দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি 1 ডাইন হয়, তাহলে এই দুটো আধানের প্রত্যেকটার মান হবে 1 ESU বা 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। বোঝা গেল? তাহলে 1 ESU কাকে বলে বুঝতে পারলাম। এবার নেক্সট আসি যে এসআই পদ্ধতিতে মান কত হয়। এসআই পদ্ধতিতে আমি একটু আগে এপসাইলন 0 এর মান কত পেলাম, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার মিটার ইনভার্স টু নিউটন ইনভার্স পেলাম। তাহলে এপসাইলন 0 এর মান যদি এটা হয়, তার মানে 1/4 পাই এপসাইলন 0 এর মান কত হবে, 1/4 গুণ পাই এর ভ্যালু 3.14 আমরা জানি, পাই গুণ এপসাইলন 0 এর মান তো এটা পেয়েছি 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা,
এটাকে ক্যালকুলেশন করে দেখা যাবে, এটাকে যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে নিচে গুণ করে তারপর আবার 1 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি পাবো 9 ইন্টু 10⁻9। আর এককটা কত হবে? এপসাইলন জিরোর একক তো নিচে থাকলো, মানে এই এককটা নিচে থাকবে, এই যে এই দাগের নিচে থাকবে। তাহলে এটা যখন 1/ε0 মানে এটা উপরে চলে যাবে, তখন হবে কি কুলম্ব ইনভার্স টু মিটার স্কয়ার নিউটন। এটা বোঝা গেল। তাহলে 1/ε0 মান হলো 9 ইন্টু 10⁻9 কুলম্ব ইনভার্স টু মিটার স্কয়ার নিউটন। ঠিক আছে, এই মানটাকে আমি জাস্ট মনে রাখলাম। 1/4πε0 মান 9 ইন্টু 10⁻9, এটাকে আমি শুধু মনে রাখলাম। এবার ধরি না, এই যে ইকুয়েশন থেকে 1/4πε0 মানটা আমি বসালাম, 9 গুণ 10⁻9 Q1 Q2 ভাগ r স্কয়ার। এবার ধরি দুটো বিন্দু আধান Q1 সমান Q2 সমান Q, দুটো বিন্দু আধান এক, এই যে Q1 সমান Q2 সমান Q ধরেছে। আর r সমান ওদের দুজনের মাঝখানে দূরত্ব হচ্ছে 1 মিটার। এখানে সেন্টিমিটার ছিল, এখন মিটার করলাম। কি বললাম? যেহেতু এসআই পদ্ধতিতে দুটোই হচ্ছে 1 মিটার দূরত্বে আছে, দূরত্বের একক এসআই পদ্ধতিতে কি মিটার, তাহলে দুটো 1 মিটার দূরত্বে আছে। এবং এদের দুজনের মধ্যে বল কত কাজ করছে? ধরে নাম 9 গুণ 10⁻9 নিউটন। তাহলে এই যে মানগুলো এই সমীকরণে যদি বসাই, তাহলে আমি কি পাবো? 9 গুণ 10⁻9, এফ এর মানটা বসালাম। এখানে আছে কত? 9 গুণ 10⁻9 গুণ Q1 এর মান Q, Q2 এর মান Q, আর এর মান হচ্ছে 1। তাহলে এখানে 9 9 ক্যান্সেল আউট হয়ে যাবে, 10⁻9 ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে থাকলো Q স্কয়ার ইকুয়াল টু 1, মানে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা হচ্ছে কুলম্ব লিখব। তার মানে কি পেলাম? দুটো বিন্দু আধান, একটা Q আরেকটাও Q, দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে যদি থাকে এবং এদের দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি 9 ইন্টু 10⁻9 নিউটন হয়, তাহলে প্রত্যেকটা আধানের মান কত বলতে পারি? প্লাস মাইনাস 1 কুলম্ব। মানে এটা প্লাস 1 কুলম্ব হতে পারে, এটাও প্লাস 1 কুলম্ব হতে পারে। যদি আকর্ষণ বল হয় তাহলে কি হবে? এটা প্লাস 1 কুলম্ব, এটাও প্লাস 1 কুলম্ব। যদি বিকর্ষণ বল হয় তাহলে দুটোই প্লাস 1 কুলম্ব। যদি আকর্ষণ বল হয় দুটোই মাইনাস 1, একটা প্লাস 1 কুলম্ব একটা মাইনাস 1 কুলম্ব। যদি বিকর্ষণ বল হয় তাহলে এটাও হতে পারে দুটো মাইনাস 1 কুলম্ব। তার মানে প্লাস মাইনাস 1 কুলম্ব হতে পারে, দুটোই প্লাস হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, একটা প্লাস একটা মাইনাস হতে পারে, ডিপেন্ড করবে। তাহলে এই আধানের উপর নির্ভর করে হবে আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে। তাহলে আধানের একক সমূহ আমার হয়ে গেল। এরপরে আমি আসি তড়িৎ বিভব কি জিনিস। এরপরে আসবো নেক্সট লেকচারে যে তড়িৎ বিভব। তাহলে আধান সম্পর্কে সব জিনিস আমার বোঝা হয়ে গেল। প্রথমে আমি তড়িৎ আধান সম্পর্কে জানলাম, তারপরে কুলম্বের সূত্র সম্পর্কে জানলাম, এবং কুলম্বের সূত্রের পরে কুলম্বের সূত্রের যে এসআই সিজিএস এককের যে সমানুপাতিক ধ্রুবকের এককগুলো আছে, এপসাইলন জিরোর একক, এপসাইলন জিরোর মাত্রা এবং আধানের একক সমূহ সবকিছু জানলাম। এরপরে আমি আসবো তড়িৎ বিভব কি জিনিস। তড়িৎ বিভব কি জিনিস? তড়িৎ বিভব, তড়িৎ বিভব এটাকে ইংরেজিতে বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল মানে কি? পোটেনশিয়াল মানে হচ্ছে অ্যাবিলিটি বা ক্ষমতা, আমার পাওয়ার কতটা আছে। তো এখানেও বিভব মানেও তাই, ক্ষমতা। মানে দুটো বস্তু আছে, একটা বস্তু আছে, এখানেও আরেকটা বস্তু আছে। দুটো বস্তু হচ্ছে কোনো একটা তার বা কোনো একটা মানে এমন জিনিস যেটা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে, এরকম কোনো একটা তার দিয়ে দুটো বস্তুর মধ্যে সংযোগ ঘটানো আছে, মানে দুটো বস্তু জয়েন্ট আছে। এবার দুটো বস্তুকে যদি আমি জয়েন করি এরকম ভাবে, তাহলে তড়িৎ বিভব হচ্ছে এমন একটা জিনিস, এই জিনিস দিয়ে জানা যাবে এই বস্তুটা এই বস্তুটাতে আধান দিবে না একে আধান দেবে। বোঝা গেল কি বললাম? যার ক্ষমতা বেশি, যার ক্ষমতা কম,
যার ক্ষমতা বেশি সে, যার ক্ষমতা কম তাকে আধান দেবে। তড়িৎ বিভবটাকে কিরকম ভাবে জানা যায়? দুটো পাত্র নিলাম জলের, দুটো পাত্র নিজেদের মধ্যে কানেক্টেড, এটা এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, ঠিক আছে? এ পাত্র আর বি পাত্রের মধ্যে একটা টিউব দিয়ে দুটো জয়েন্ট আছে, মাঝখানে একটা কর্ক আছে, যে কর্কটা ইচ্ছা মতো খোলা যায় বা বন্ধ করা যায়। এ পাত্রে এবার আমি এদিক থেকে জল দিলাম, একদম পুরো ভর্তি করে দিলাম, এ পাত্রের জল পুরো ভর্তি করে দিয়েছি। বি পাত্রে আমি জল দিয়েছি, বি পাত্রের জল এতটা দিয়েছি, এখানেও জল আছে। এবার এই কর্কটা বন্ধ অবস্থা আছে। এবার যদি আমি কর্কটাকে খুলে দিই, তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাবে? এই পাত্রের থেকে এই পাত্রে জল বেশি আছে, তার সত্ত্বেও জল কিন্তু এদিক থেকে এদিকে যাবে। কেন? কারণ এখানে এই যে উচ্চতার পার্থক্য আছে, এই যে উচ্চতার পার্থক্য, এখানে জলের উচ্চতা এতদূর পর্যন্ত, এখানে জলের উচ্চতা এতদূর পর্যন্ত, এই যে উচ্চতার পার্থক্য, এই উচ্চতার পার্থক্যের জন্য এখানে থেকে জল এখানে যাবে। তাহলে জল যাওয়ার ব্যাপারটা মোট জলের পরিমাণের উপর নির্ভর করে না। এখানে যদি জল কম থাকে, এখানে যদি জল বেশি থাকে, তাহলে জল কম জল থেকেও বেশি জলের পাত্রে যাচ্ছে, যদিও এখানে জলের পরিমাণ বেশি আছে। একই রকম ভাবে এখানে যদি 5Q আধান থাকে, এখানে যদি 7Q আধান থাকে, মোট আধানের উপর নির্ভর করে না। তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা মোট আধানের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে হচ্ছে, সেটা হচ্ছে মানে যে জিনিসের উপর নির্ভর করে সেটাই হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে? এটাকে হচ্ছে তাপমাত্রার সঙ্গে সাদৃশ্য ভাবে দেখা যায়। তাপমাত্রার সঙ্গে সাদৃশ্য কি হবে? এটা হচ্ছে যে জলের লেভেলের সঙ্গে সাদৃশ্য। দ্বিতীয় বলবো হচ্ছে আমি তাপমাত্রার সঙ্গে সাদৃশ্য, তাপমাত্রার সঙ্গে বিভবের, তড়িৎ বিভবের সাদৃশ্য। কি বললাম? তাপমাত্রার সঙ্গে। কিরকম ভাবে হবে? দুটো বস্তু আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুটো বস্তু নিজেদের মধ্যে কানেক্টেড আছে, একটাকে ছোট নেই, একটাকে বড় নেই, এটা ছোটটা বড়। তাহলে এটাতে হাই টেম্পারেচার আছে, মানে এর তাপমাত্রা বেশি আছে, এটাতে লো টেম্পারেচার আছে, মানে এর তাপমাত্রা কম আছে। কি বললাম? এটা এ, এটা বি বস্তু। এ বস্তুর তাপমাত্রা বেশি আছে, বি বস্তুর তাপমাত্রা কম আছে। এ বস্তুটা ছোট, এ বস্তুতে হিট বা তাপ, এ বস্তুতে তাপ কম থাকবে, ছোট অল্প। বি বস্তুটা বড়, তাহলে বি বস্তুতে হিট বেশি থাকবে। তাহলে এখানে এ বস্তুতে হিট কম থাকবে, বি বস্তুতে হিট বেশি থাকা সত্ত্বেও তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? এ বস্তু থেকে বি বস্তুর দিকে যাবে। কেন? কারণ এ বস্তুর তাপমাত্রা বি বস্তুর তাপমাত্রা থেকে বেশি। তাহলে তাপমাত্রা বলে দিচ্ছে যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে, তাপের পরিমাণটা কিন্তু বলছে না। ঠিক একই রকম ভাবে আধানের পরিমাণটা কিন্তু বলবে না যে কোথা থেকে কোথায় আধান যাবে, এটা বলবে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলবে যে কোথা থেকে কোথায় আধান যাবে। এখন আমি বলি যে উচ্চ বিভব কাকে বলে আর নিম্ন বিভব কাকে বলে, এটা নিশ্চয় বোঝা হয়ে গেছে। এখন আমি বলি উচ্চ বিভব আর নিম্ন বিভব। প্রথমে বলি উচ্চ বিভব বা পজিটিভ পোটেনশিয়াল। উচ্চ বিভব বা পজিটিভ পোটেনশিয়াল, ইঙ্ক ভরতে হবে। উচ্চ বিভব বা পজিটিভ পোটেনশিয়াল কাকে বলে? কোন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু, কোন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু কোন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু, পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু আর একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু আছে, আর একটা নিস্তড়িৎ, না পজিটিভ না নেগেটিভ, নিস্তড়িৎ বস্তু আছে। তাহলে এই যে পজিটিভ, এখন এটার সঙ্গে যদি এটা কানেক্টেড করে দিই, তাহলে কে কাকে আধান দেবে?
এখান থেকে আধান এদিকে যাবে। পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু আর নিস্তড়িৎ মধ্যে যদি কানেক্ট করে দিই তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু থেকে নিস্তড়িৎ বস্তুর দিকে আধান সঞ্চালন করবে। এই যে পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুটার এই যে ক্ষমতাটা, এটাকেই বলবো পজিটিভ বিভব বা উচ্চ বিভব। তাহলে এখান থেকে আধানটা যাচ্ছে, এটাকে বলবো উচ্চ বিভব, এটাকে বলবো নিম্ন বিভব। সিমিলারলি নিম্ন বিভব কাকে বলবো? নিম্ন বিভব বা নেগেটিভ পোটেনশিয়াল। নেগেটিভ পোটেনশিয়াল কাকে বলবো? ঠিক উল্টো কেসটা আমি দেখবো। উল্টো কেসে হচ্ছে যে নেগেটিভ তড়িৎ কোন নিস্তড়িৎ বা কোন পজিটিভ তড়িৎ মধ্যে যদি সঞ্চালন করে, মানে কোন একটা নেগেটিভ বস্তু আছে, এখানে একটা পজিটিভ বস্তু আছে, এখানে একটা নিস্তড়িৎ বস্তু আছে, তাহলে নেগেটিভ বস্তু থেকে যদি পজিটিভ বস্তুতে যদি তড়িৎ যায় বা নেগেটিভ বস্তু থেকে যদি নিস্তড়িৎ বস্তু তড়িৎ যায়, তাহলে সেটাকে আমি বলবো নিম্ন বিভব। এই শক্তিটাকে, এই ক্ষমতাটাকে আমি বলবো নিম্ন বিভব, আর এই ক্ষমতাটাকে আমি বলবো উচ্চ বিভব। ঠিক আছে, এবার আমি তড়িৎ বিভবের পরিমাণ বলবো। তড়িৎ বিভবের পরিমাণ, তড়িৎ বিভবের মান কিভাবে বের করতে হয় সেটা আমি দেখি। তড়িৎ বিভবের এটা বোঝার জন্য প্রথমে আমাকে দেখতে হবে একটা আধান আছে, একটা আধান আছে, একটা আধান এখানটাতে আছে। এই আধানটা হচ্ছে কিউ আধান। ধরে নিলাম এটা পজিটিভ আধান আছে, প্লাস কিউ আধান আছে। এই আধানটার একটা এরিয়া থাকবে, যে এরিয়া পর্যন্ত এর আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করা যায়। এর আধানের এরিয়াটা ধরলাম এটা, এই এরিয়া পর্যন্ত। মানে যেমন একটা ম্যাগনেট আমি দেখি না, চুম্বক, যে একটা চুম্বক এরকম ভাবে আছে, এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু। এখানে যদি আরেকটা চুম্বককে আমি নিয়ে আসি, এদিকটা যদি সাউথ, এটাকে নর্থ, তাহলে কি হবে? এখানে আকর্ষণ করবে, বিপরীত মেরু আকর্ষণ করবে। এই চুম্বকটাকে আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, এখানে সাউথ, এখানে নর্থ, তাহলে এবার আকর্ষণ করবে কিন্তু খুব কম, ধীরে হালকা আকর্ষণ করবে। এই চুম্বকটাকে যদি আরো দূরে নিয়ে যাই, সাউথ নর্থ, তাহলে আমি দেখবো একটা সময় দূরে নিয়ে যেতে যেতে দেখবো আর আকর্ষণ করছে না। তাহলে এর একটা ক্ষেত্র আছে আকর্ষণ করার, যে এত এরিয়ার মধ্যেই এ আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যদি আমি এটাকে উল্টো করে রাখি, এদিকে যদি নর্থ দেই, এদিকে যদি সাউথ দেই, এই চুম্বকটাকে যদি আমি উল্টো করে রাখি, তাহলে এ একে বিকর্ষণ করবে। এটাকে যদি আমি আরো একটু দূরে নিয়ে যাই, এদিকে নর্থ, এদিকে সাউথ দেই, তাহলে বিকর্ষণ বলের পরিমাণটা কমবে। এটাকে যদি আরো দূরে নিয়ে যাই, তাহলে একটা সময় দেখবো বিকর্ষণ করছেই না। তার মানে এর এরিয়াটা আমি দেখলাম যে এত দূর পর্যন্ত এ ধরো আকর্ষণ বা বিকর্ষণ করছে। একই রকম ভাবে একটা আধান আরেকটা আধানকে তো আকর্ষণ বা বিকর্ষণ করে, আমি তো কুলম্বের সূত্র থেকে দেখলাম। তাহলে এই আধানটার একটা নির্দিষ্ট এরিয়া আছে, যতদূর অঞ্চল পর্যন্ত এই আধানটা আরেকটা আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। মানে এর এরিয়ার মধ্যে যদি কোনো একটা আধানকে নিয়ে আসি, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে আরেকটা আধান আছে, তাহলে এ কে আকর্ষণ করবে না, যেহেতু এর এরিয়ার বাইরে আছে। এই আধানটাকে যদি আমি এখানে নিয়ে আসি, প্লাস কিউ আধান, এ কে বিকর্ষণ করবে। এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এ কে আকর্ষণ করবে? করবে না। এই মাইনাস কিউ আধানটা এখানে যদি থাকে তাও আকর্ষণ করবে না, কিন্তু এখানে যদি থাকে মাইনাস কিউ আধান, তাহলে এ কে আকর্ষণ করবে। কারণ এর আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে আধানটাকে নিয়ে এসেছি। এই ক্ষেত্রটাকে বলবো আমি তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে আমি যদি দেখি, প্র্যাকটিক্যালি যদি আমি দেখি, তাহলে কি হয়? প্র্যাকটিক্যালি আমি বুঝতে পারি, এই যে চুম্বকটাকে যেমন প্র্যাকটিক্যালি আমি বুঝতে পারি, যে প্র্যাকটিক্যাল যখন হাতে কলমে করি তখন আমি বুঝতে পারি যে চুম্বকটা একটা নির্দিষ্ট দূরত্বের পরে চুম্বকটার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এখানেও তাই দেখবো, আরেকটা আধানকে যদি আমি একটু দূরে নিয়ে যাই, আধানকে তো হাত দিয়ে নিয়ে যাওয়া যায় না, কোনো বিশেষ উপায় নিয়ে যেতে হয়। তো আধানটাকে যদি আমি দূরে নিয়ে যাই, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষমতা হারিয়ে ফেলি। এটা প্র্যাকটিক্যালি আমি দেখি, হাতে কলমে দেখি। কিন্তু থিওরিটিক্যালি, অঙ্ক কষে যদি আমি দেখি, থিওরিটিক্যালি এর ক্ষমতা ইনফিনিটি পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত। হ্যাঁ, এত দূরে পর্যন্ত এর আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিন্তু আছে খুব কম, সেটা আমি ধরতে পারি না। এই চুম্বকটা ধরে নিলাম এখানে কোনো
বিকর্ষণ বল নেই বা আকর্ষণ বল নেই এই চুম্বকটা এর জন্য, কিন্তু থিওরিটিক্যালি আছে, খুব কম পরিমাণ হলেও আছে। এটাকে যদি আরো দূরে নিয়ে যাই তাও আছে। যদি কলকাতায় একটা চুম্বক থাকে, শিলিগুড়িতে একটা চুম্বক থাকে, তাও কিন্তু এদের দুজনের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে, কিন্তু সেটা মানে মানের দিক থেকে খুবই কম, নগণ্য বলে আমি সেটাকে ধরি না। তাহলে এই ক্ষেত্রটাকে বলবো তড়িৎ ক্ষেত্র। মোদ্দা কথা যেটা হলো যে কোনো একটা আধানের যে এরিয়ার মধ্যে আরেকটা আধানকে নিয়ে আসলে সেই আধানটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই এরিয়াটাকে বলবো তড়িৎ ক্ষেত্র। এখন বলি তড়িৎ বিভবটা কি। এই যে প্লাস কিউ আধানটা, এখানে একটা আধান আছে, একে এখান থেকে নিয়ে আসলাম, কোনো অসুবিধা নেই। যখনই এর এরিয়ার মাঝখানে ঢুকে গেল, তাহলে এ তো বিকর্ষণ করা শুরু করে দিয়েছে, তাহলে একে যদি এই এরিয়ার মধ্যে আনতে হয়, তাহলে বাইরে থেকে একটা কাজ করতে হবে, বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, কি ঘুষি মেরে মেরে আনতে হবে ভেতরে। এখান থেকে এত দূরে আসলো, তাহলে বাইরে থেকে একটা এক্সট্রা কাজ করে, এক্সট্রা শক্তি প্রয়োগ করে, অতিরিক্ত বল প্রয়োগ করে একে এর এরিয়ার মধ্যে নিয়ে আসছি। বোঝা গেল? তাহলে এই যে কাজটা, কতটা কাজ করতে হচ্ছে, একে এখান থেকে এখানে আনতে কতটা কাজ করতে হচ্ছে, এটাই হলো তড়িৎ বিভব। কি বললাম? তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা হচ্ছে, আমি এতটা মিটিয়ে দিই, অসীম দূরত্ব থেকে, কোথা থেকে? অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ আধানকে, কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করা হয়, এটাই হচ্ছে তড়িৎ বিভব। কোথা থেকে নিয়ে আসতে হবে? অসীম দূরত্ব থেকে। ঠিক আছে? তাহলে ধরে নিলাম এই প্লাস কিউ আধানটা এখানে নিয়ে আসলাম, এটা আছে অসীমে, অনেক দূরে আছে, অসীম দূরত্ব থেকে এটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসছি। ঠিক আছে? অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক হবে, ধনাত্মক আধান হবে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করা হয়, সেটাকে বলবো তড়িৎ বিভব। ঠিক আছে? তার মানে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি নিয়ে আসি, ধরে নিলাম আনতে কার্য করা হলো ডাব্লু সমান ভি পরিমাণ কার্য করা হলো, মানে ওটাকে আমি লিখলাম ডাব্লু সমান ভি। অসীম দূরত্ব থেকে একক পরিমাণ আধানকে এর মধ্যে আনতে ভি পরিমাণ কার্য করা হলো, তার মানে এই কার্যটা, ভি পরিমাণ কার্যটা, ভিটাই হচ্ছে তড়িৎ বিভব। কি বললাম? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, মানে যে আধানটা নিয়ে আসবো তার মান হবে 1 কুলম্ব বা 1 ইএসি। একক ধনাত্মক আধানকে যদি এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনি, তাহলে যে কাজ করতে হবে সেটাকে বলবো তড়িৎ বিভব। সেই কাজটা ধরে নিলাম ভি। এখন অসীম দূরত্ব থেকে যদি আমি প্লাস কিউ আধানকে নিয়ে আসি, তাহলে কত কাজ করতে হবে? ভি গুণ কিউ। একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যদি ভি কাজ করতে হয়, তাহলে প্লাস কিউ আধানকে আনতে কত কাজ করতে হবে? ভি গুণ কিউ। একক আধানকে আনতে ভি কাজ করতে হচ্ছে, দুটো আধানকে আনতে কত কাজ করতে হবে? 2 গুণ ভি। তিনটা আধানকে কত কাজ করতে হবে? 3 গুণ ভি। কিউ পরিমাণ আধানকে কত কাজ করতে হবে নিয়ে আসতে? কিউ গুণ ভি। তাহলে এটা হচ্ছে কাজ। কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে তাহলে কাজ করতে হচ্ছে ডাব্লু সমান কিউ গুণ ভি। তাহলে এটাই হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য কৃতকার্য, ডাব্লু সমান কিউ গুণ ভি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের লেকচারে আর বললাম না, নেক্সট লেকচারে, লেকচার 2-তে এরপর থেকে কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ। কন্টিনিউ এর জন্য নেক্সট লেকচার দেখবো।